ওকে, গুড মর্নিং। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে আমরা ক্লাস 11 এর ইউনিট 1 এর যে সেকেন্ড চ্যাপ্টার, দ্যাট ইজ এরর অ্যানালিসিস বা ত্রুটি বিশ্লেষণ, সেটা করব। তো ত্রুটি বিশ্লেষণে আমরা অ্যাকচুয়ালি কি করব সেটা আমি একটু বলে নেই, মানে আমাদের লেসন ফ্লোটা কীরকম হবে। আমরা প্রথমে যেটা জানবো সেটা হচ্ছে ত্রুটি অ্যাকচুয়ালি কি, ত্রুটি কত রকমের হয় এবং কি কি কারণে ত্রুটি হয়। এরপরে যেটা আমরা করব, যেটাকে আমরা বলছি এরর অ্যানালিসিস, অর্থাৎ ত্রুটিটাকে আমরা কি করে অ্যানালিসিস করতে পারি, বিশ্লেষণ করতে পারি, ত্রুটির ক্যালকুলেশন করব এবং সেই সংক্রান্ত নিউমেরিক্যাল অর্থাৎ গাণিতিক সমস্যার সমাধান করব। এই হচ্ছে আমাদের লেসন ফ্লো। তো প্রথমেই শুরু করা যাক। প্রথমে আমরা যেটা জানবো, যেটা আমি বললাম যে ত্রুটি অ্যাকচুয়ালি কি এবং কত রকমের ত্রুটি হয়, কি কি কারণে হয়। ওকে, তো চলো শুরু করা যাক। তো ফার্স্ট কোশ্চেন ইজ, হোয়াট ইজ এরর? এরর মানে কি? ফিজিক্সে এরর কথাটার অর্থ কি? আচ্ছা, প্রথমে বলি যে ফিজিক্স কিন্তু একটা, ফিজিক্সের যে ফাউন্ডেশন সেটা কিন্তু এক্সপেরিমেন্ট, পরীক্ষা। আমরা পরীক্ষা করে যে সিদ্ধান্তে উপনীত হই, সেই সিদ্ধান্তগুলোই কিন্তু সূত্র আকারে ফিজিক্স বইতে লিপিবদ্ধ হয়। অনেক ক্ষেত্রে এরকম হয় যে সূত্র হয়তো পরীক্ষা মানে আগেই আবিষ্কার হয়, তারপরে সেটা আবার এক্সপেরিমেন্টালি ভেরিফাইড হয়ে তারপরে বইতে লেখা হয়। অর্থাৎ এক্সপেরিমেন্টালি ভেরিফাই না হওয়া পর্যন্ত আমরা ফিজিক্সের কোনো কথা বলতে পারো সেটাকে কিন্তু সূত্র আকারে অ্যাকসেপ্ট করি না, অ্যাকসেপ্ট করা হয় না, যতক্ষণ না কোনো কথা, কোনো স্টেটমেন্ট এক্সপেরিমেন্টালি ভেরিফাইড হচ্ছে। ওকে, তো এক্সপেরিমেন্ট হচ্ছে ফিজিক্সের ফাউন্ডেশন, ভিত্তি বলতে পারো। এটা তোমরাও দেখবে অনেক এক্সপেরিমেন্ট তোমরা করবে, তোমরা ক্লাস 11-12-এ প্র্যাকটিক্যালি এক্সপেরিমেন্ট করবে। তো এক্সপেরিমেন্ট করতে গেলে যেটা হয়, যেটা আমরা করি এক্সপেরিমেন্টে, অ্যাকচুয়ালি কি করি, আমরা কিছু ভৌত রাশির পরিমাপ করি এবং সেই পরিমাপগুলো, সেই যে তথ্যগুলো পাই, পরিমাপ করে যে মানগুলো পাই, সেই মানগুলোকে নিয়ে বিশ্লেষণ করে আমরা সিদ্ধান্তে উপনীত হই, অথবা কোনো ফর্মুলা যদি আমার কাছে থাকে সেই ফর্মুলাকে আমরা ভেরিফাই করি। ওকে, এবার আমরা যখনই কোনো ভৌত রাশি পরিমাপ করি, তখন সেই ভৌত রাশির কিন্তু পরিমাপে কিন্তু কিছু না কিছু ভুল হয়। অর্থাৎ কখনোই, একটা কথা প্রচলিত আছে, ইংরেজিতে বলে যে নো মেজারমেন্ট ইজ পারফেক্ট। কোনো দিনও মেজারমেন্ট 100% নির্ভুল হয় না। এটা আমাদের নেচারেরই একটা রুল বলতে পারো, যে দেয়ার উইল বি সাম আনসার্টেনটি ইন এভরি মেজারমেন্ট। যে কোনো মেজারমেন্ট তুমি করো, যাই মাপো না কেন, দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, ফিজিক্সে অনেক ভৌত রাশি আছে যাদেরকে আমরা বিভিন্ন ক্ষেত্রে পরিমাপ করতে হয় আমাদের, আমরা করি, কিন্তু সব ক্ষেত্রেই ত্রুটি হয়, ভুল হয়, কম বেশি পাই আমরা। অর্থাৎ অরিজিনাল ভ্যালু যেটা, কোনো ভৌত রাশির অরিজিনাল ভ্যালু যা, তার তুলনায় কখনো আমরা মেজার্ড ভ্যালু, অর্থাৎ আমরা যেটা মেপে পাই, সেটা কখনো বেশি পাই, কখনো কম পাই। ওকে, তো এই যে ডিফারেন্সটা, অর্থাৎ মেজার্ড ভ্যালু আর অরিজিনাল ভ্যালুর যে ডিফারেন্স, এই ডিফারেন্সটাকে আমরা বলি ফিজিক্সে এরর। বোঝা গেল আমার কথা? সাপোজ একটা এক্সাম্পল যদি নেওয়া যায়, আরো পরিষ্কার হবে। ধরো তোমাকে আমি বললাম যে তোমাকে একটা পাথর দিয়ে দিলাম, দিয়ে বললাম এটার ভর পরিমাপ করো। তো তুমি এটার ভর পরিমাপ করলে, ভর পরিমাপ করে দেখলে যেটার ভর আসলো তোমার কাছে 5.3 কেজি। ওকে, কিন্তু হয়তো এই পাথরটার অরিজিনাল ভর হচ্ছে 5.5 কেজি। তাহলে তোমার মেজারমেন্টে ত্রুটি কতটা হয়েছে? এই ডিফারেন্সটা, অর্থাৎ 0.2 কেজি। বোঝা গেল? তাহলে হোয়াট ইজ এরর? অথবা আরেকটা এক্সাম্পল যদি নেওয়া যায়, মনে করো যে তোমাকে একটা স্ট্রেইট লাইন, ধরো একটা তার দেওয়া হয়েছে, এরকম একটা ধাতব তার একদম স্ট্রেইট, তোমাকে বললাম যে এটার দৈর্ঘ্য মাপো। তো তুমি এটার দৈর্ঘ্য মাপলে, দৈর্ঘ্য মেপে দেখলে যে এর দৈর্ঘ্যটা পাওয়া গেল মনে করো 10.7 সেন্টিমিটার।
ওকে, কিন্তু অ্যাকচুয়ালি অরিজিনাল দৈর্ঘ্য, এই তারটার অরিজিনাল দৈর্ঘ্য হয়তো 10.75 সেন্টিমিটার। তাহলে এই পরিমাপে তোমার ত্রুটি আছে। কতটা ত্রুটি আছে? তুমি কত পেয়েছো? 10.7, অ্যাকচুয়াল কত? 10.75। হয়তো এই যে যন্ত্র দিয়ে এই দৈর্ঘ্যটাকে তুমি মেপেছো, হয়তো মিটার স্কেল দিয়ে মেপেছো, সেই জন্য তুমি 10.7 পেয়েছো। আর একটু প্রিসাইজ ইনস্ট্রুমেন্ট দিয়ে মাপলে, প্রিসাইজ মানে যেটা কিনা আরো বেশি, দশমিকের পরে আরো এক ঘর বেশি মাপতে পারে, সেই ধরনের কোনো ইনস্ট্রুমেন্ট দিয়ে মাপলে হয়তো তুমি এর কাছাকাছি পেতে। তো যাই হোক, তুমি যা দিয়েই মেপে থাকো, তুমি এটা পেয়েছো কিন্তু অরিজিনাল ভ্যালু এটা। সুতরাং তোমার পরিমাপের ত্রুটি কত আছে? তোমার পরিমাপের ত্রুটি আছে 0.05 সেন্টিমিটার, এই ডিফারেন্সটা। বোঝা যাচ্ছে? সো আমরা যদি ইন জেনারেল ত্রুটির একটা ডেফিনিশন দিতে চাই, হোয়াট ইজ এরার, তাহলে আমরা কি লিখব? আমরা লিখব হচ্ছে এরার ইকুয়াল টু measured value ডিফারেন্স, আমি ডিফারেন্স সাইন দিলাম ইচ্ছা করেই, measured value ডিফারেন্স the original value। ওকে, অরিজিনাল ভ্যালুকে আমরা ট্রু ভ্যালুও বলি। পরিষ্কার কথা? তাহলে ত্রুটি মানে মেজার্ড ভ্যালু আর অরিজিনাল ভ্যালুর ডিফারেন্স। ডিফারেন্স এই জন্য দিলাম কারণ কখনো মেজার্ড ভ্যালু বেশি হতে পারে অরিজিনালের চাইতে, কখনো কম হতে পারে। সো ইউ হ্যাভ টু ফাইন্ড দ্য ডিফারেন্স। যেটাই বেশি হোক, তুমি সেই পার্থক্যটা যদি পরিমাপ করো, সেটাই হচ্ছে তোমার ওই পরিমাপের ত্রুটি। ক্লিয়ার? ওকে, এবার চলে আসি যে ত্রুটি কত রকম এবং কি কি কারণে সেই ত্রুটিগুলো হয়। চলো, ওকে, তো ত্রুটির ক্লাসিফিকেশন করব আমরা, কত রকম ত্রুটি হয়। এরার, অ্যাকচুয়ালি এরারকে আমরা যদি ক্লাসিফিকেশন করি তো মূলত দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে নাম্বার 1 হচ্ছে সিস্টেমেটিক এরার, আর নাম্বার 2 হচ্ছে র্যান্ডম এরার। সিস্টেমেটিক অ্যান্ড র্যান্ডম, এবার দুটো সম্পর্কেই আমি একটু বিস্তারিত আলোচনা করতে চাই। সিস্টেমেটিক এরার মানে হচ্ছে যে এরারগুলোর, যে ত্রুটিগুলোর কারণ আমাদের জানা, কজেস নোন। তাহলে এটার বৈশিষ্ট্য কি? বৈশিষ্ট্য হচ্ছে কজ নোন। কি কারণে ত্রুটিটা হচ্ছে সেটা আমাদের জানা থাকবে। নাম্বার 2, এটার বৈশিষ্ট্য হচ্ছে এরা, এই এররগুলো হচ্ছে অফ সেম সাইন। মানে কি? অর্থাৎ এই এররগুলো সব সময় একই সাইনের হবে, হয় পজিটিভ এরর না হলে নেগেটিভ এরর। আচ্ছা, এবার একটু এর ভেতরে ঢুকি। নো কজ নোন থাকবে আর সেম সাইনের হবে। আচ্ছা, কি কি কারণে হয় সেটা এটার ভেতরে একটু পরে যাচ্ছি। এবার সেম সাইনের ব্যাপারটা বলি একটু, যে সেম সাইন মানে কি। যেমন আমি একটু আগে দেখালাম যে তুমি একটা পাথরের ভর মাপলে, কম পেলে, অর্থাৎ অরিজিনাল ভ্যালুর থেকে তোমার মেজার্ড ভ্যালুটা কম আসলো, তাহলে এটাকে তুমি বলবে নেগেটিভ এরর। আবার কোনো ক্ষেত্রে তুমি বেশিও পেতে পারো। ধরো একটা তারের দৈর্ঘ্য মাপলে, হয়তো তারের দৈর্ঘ্য 7.5 সেন্টিমিটার, তুমি হয়তো পেলে 7.7 সেন্টিমিটার, তো এটাকে আমরা বলি পজিটিভ এরর। তো দুই ধরনের এরর হয়, নেগেটিভ এরর এবং পজিটিভ এরর। তো সিস্টেমেটিক এরর হচ্ছে এমন এরর যার সাইন সব সময় একই সাইন হবে, হয় পজিটিভ না হয় নেগেটিভ। অর্থাৎ এররটা যখন হবে, তুমি যতবারই পরিমাপ করো, বারবার হয় পজিটিভ এরর হবে না হয় নেগেটিভ এরর হবে। বারবারই তুমি অরিজিনাল ভ্যালুর থেকে হয় বেশি পাবে না হলে অরিজিনাল ভ্যালুর থেকে কম পাবে, কখনো বেশি কখনো কম এরকম কিন্তু হবে না সিস্টেমেটিক এররের ক্ষেত্রে। ওকে, আর কজ নোন থাকবে। কি কারণে? তুমি যদি একটু ইনভেস্টিগেট করো, একটু চিন্তা করো, তাহলেই বুঝতে পারবে যে কি কারণে ত্রুটিটা হচ্ছে। ওকে, তো এই ধরনের ত্রুটি যদি দূর করতে হয় বা মিনিমাইজ করতে হয়, দূর করা কখনোই 100% সম্ভব না, তবে মিনিমাইজ করতে গেলে আমরা কি করতে পারি? আমরা কজটা যেহেতু আমাদের নোন থাকবে বলছি, সুতরাং সেই কজটাকে আমাকে রেকটিফাই করতে হবে, ঠিক করতে হবে। ওকে, তার জন্য প্রপার নলেজের দরকার আছে, ওই কজটা খুঁজে বের করার যে নলেজটা সেটা থাকতে হবে। তো তার জন্য
সেই সেই নলেজটা পেতে গেলে আমাকে ফিজিক্স জানতে হবে। ওকে, সেটা করে আমি যদি কজটাকে রেকটিফাই করতে পারি তাহলে পরেই কিন্তু এই ত্রুটিটাকে মিনিমাইজ করা যায়। ওকে, এবার আসি যে এই সিস্টেমেটিক ত্রুটি বা সিস্টেমেটিক এরর কি কি কারণে হয়। ওকে, তো 1 নম্বর কারণ যেটা সেটা হচ্ছে ইনস্ট্রুমেন্টাল এরর। সিস্টেমেটিক ত্রুটির একটা কারণ সেটা হচ্ছে ইনস্ট্রুমেন্টাল এরর। আমি এখানে লিখি ইনস্ট্রুমেন্টাল। হোয়াট ইজ ইনস্ট্রুমেন্টাল এরর? ধরো তুমি একটা ইনস্ট্রুমেন্ট দিয়ে একটা কোনো কিছু মাপছো, সেই ইনস্ট্রুমেন্টটাই ঠিক নেই, ত্রুটিপূর্ণ, তাহলে বারবার ওই ইনস্ট্রুমেন্ট দিয়ে তুমি যতবারই রিডিং নেবে ততবারই ভুল আসবে এবং একই টাইপের ভুল আসবে, কারণ ওই ইনস্ট্রুমেন্টার যে ফল্টটা আছে সেই ফল্টটাই বারে বারে ওই ত্রুটির জন্য রেসপন্সিবল হবে। সুতরাং ত্রুটির যে টাইপটা সেটাও একই টাইপের হবে, অর্থাৎ আইদার পজিটিভ ত্রুটি হবে, অর্থাৎ আইদার তুমি অরিজিনালের থেকে বেশি পাবে অথবা কম পাবে। আমি একটা এক্সাম্পল দিই। ধরো তোমার কাছে একটা ফল্টি স্কেল আছে, তোমাদের কাছে তোমরা যে স্কেল ইউজ করো, তো সেই স্কেলই মনে করো, তো সেই স্কেলটার যে জিরো যে দাগটা থাকে না, তো জিরো দাগটা মনে করো বোঝা যাচ্ছে না, আবছা হয়ে গেছে কোনো কারণে। এবার তুমি হয়তো ফার্স্ট যে দাগটা বুঝতে পারছো, তোমার কাছে যেটা জিরো মনে হচ্ছে ওটা হয়তো জিরো নয়, ওটা হয়তো জিরোর থেকে আরেকটু রাইট সাইডে, হয়তো এইটাকে তোমার জিরো মনে হচ্ছে কিন্তু অরিজিনাল জিরো ধরো এইটা। এবার এটা দিয়ে যখনই তুমি মাপতে যাবে কোনো সরল রেখার দৈর্ঘ্য বা কোনো তারের দৈর্ঘ্য, যে কোনো দৈর্ঘ্য যখনই তুমি এই স্কেলটা দিয়ে মাপতে যাবে কি হবে? ভুল আসবে, ঠিক কি না? যেটা অরিজিনাল জিরো ছিল এটা তুমি যখনই মাপবে, দেখো তুমি যখন ধরো এই সরল রেখাটার দৈর্ঘ্য তুমি মাপতে চাও, ধরো এই সরল রেখাটার দৈর্ঘ্য হচ্ছে 4 সেন্টিমিটার। ওকে, তো তুমি যখনই তুমি যদি অরিজিনাল এই দাগটাকে জিরো ধরে মাপো তাহলে এটা 4 সেন্টিমিটার আসতো, কিন্তু এই দাগটাই নেই তোমার স্কেলে, দাগটা উঠে গেছে, তোমার মনে হচ্ছে এইটা জিরো। তো তুমি যখন এইটা জিরো ধরে মাপবে তো অবভিয়াসলি কি হবে? এই সরল রেখাটার দৈর্ঘ্য একটু বেশি মনে হবে না, 4.1 সেন্টিমিটার। তুমি যতবারই মাপবে ততবারই তাই হবে। সুতরাং এই ক্ষেত্রে যে ত্রুটিটা হচ্ছে এটা কিন্তু সিস্টেমেটিক এররের মধ্যে পড়ে, এবং সিস্টেমেটিক এররের এটা ইনস্ট্রুমেন্টাল এরর, এবং এটা দেখো সেম সাইন। ওকে, সেরকম যদি তুমি এটা বাঁ দিক থেকে নাও তাহলে পরে কম আসবে রিডিং, নেগেটিভ এরর আসবে বারবারই। ওকে, তো এটা দেখো এই এররটার সাইন একই এবং এটার কজ আমরা জানি। যদি একটু কেয়ারফুল হই আমরা এক্সপেরিমেন্টটা করার সময়, তাহলেই আমরা বের করতে পারবো যে কজটা কি। আমরা যখন দেখবো যে হ্যাঁ স্কেলটাই ফল্টি আছে, তখন আমাকে এটা চেঞ্জ করতে হবে, তাহলে এটা দূর করা যাবে এই ত্রুটিটা। ওকে, সো দিস ইজ ওয়ান টাইপ অফ সিস্টেমেটিক এরর। নাম্বার 2, external factors. External factors আমরা কি করি, যখন কোনো এক্সপেরিমেন্ট করে কোনো একটা কোয়ান্টিটি মেজার করি, তখন কিন্তু সেই কোয়ান্টিটিটা মেজার করার সময় কিছু এক্সটার্নাল ফ্যাক্টর সম্পর্কে আমাদের সচেতন থাকতে হয়, কেয়ারফুল থাকতে হয়। কারণ কি, যে কোয়ান্টিটিটা তুমি মেজার করছো সেটা এক্সটার্নাল ফ্যাক্টরের উপরে ডিপেন্ড করতে পারে। আমি একটা এক্সাম্পল নেই। সাপোজ এটা হচ্ছে, হ্যাঁ, তুমি একটা এক্সপেরিমেন্ট করছো, ধরো তোমাকে একটা তার দেওয়া হয়েছে, এই তার যার রোধ হচ্ছে আর, এটাকে তোমাকে মেজার করতে বলা হলো। ওকে, তো আমরা এই তারের রোধ মেজার করব। মেজার করতে গেলে এখানে যেটা সতর্ক থাকতে হবে সেটা হচ্ছে তাপমাত্রা, অর্থাৎ রোধ কিন্তু তাপমাত্রার উপর ডিপেন্ডেন্ট, তাপমাত্রা বাড়লে রোধ বাড়ে। এবার তুমি এক্সপেরিমেন্ট করছো, সার্কিট অন করছো, এখানে ব্যাটারি আছে, এখানে সুইচ আছে, সবকিছু আছে, সার্কিট এলিমেন্ট, তুমি সার্কিট অন করে এক্সপেরিমেন্ট করছো, করতে করতে কিন্তু এই রোধটা গরম হয়। তো গরম যখন হয়ে যাবে এর অরিজিনাল রোধ তুমি কখনোই পাবে না, কি পাবে? বেশি পাবে। বোঝা গেল কথাটা? তাহলে এটাও কিন্তু এক ধরনের সিস্টেমেটিক এরর। কি জন্য হচ্ছে? তুমি এই এক্সটার্নাল ফ্যাক্টরটাকে তোমার কনসিডারেশনে নিচ্ছ না। তো এক্সটার্নাল ফ্যাক্টরটাকে যদি কনসিডারেশনে না নাও তাহলে পরে তোমার অরিজিনাল ভ্যালু যা তা তুমি কখনোই পাবে না, হয় সব সময় বেশি পাবে, না হয় সব সময় কম পাবে, ঠিক কি না? আচ্ছা, আরেকটা एग्जांपल দেই। সাপোজ তুমি একটা সরল দোলক মানে এই জিনিসটা একটা হালকা সুতো দিয়ে ঝোলানো একটা দৃঢ় বস্তু, তো এর দোলনকাল মাপছো।
এর দোলনকালের ফর্মুলা তোমরা ডাইমেনশনাল অ্যানালিসিসে করেছো, হুইচ ইজ 2π√L/G, মনে আছে তোমাদের? তো এর দোলনকাল মাপছো, মনে করো তোমার কাছে স্টপ ওয়াচ আছে, তুমি স্টপ ওয়াচ দিয়ে এর দোলনকাল মাপছো। তো এই দোলনকাল মাপতে গিয়ে তুমি দেখছো যে ফর্মুলা অনুযায়ী দোলনকাল যা আসা উচিত বা এর অরিজিনাল দোলনকাল যা, এখানে এল এর ভ্যালু জি এর ভ্যালু পুট করলে তো পাওয়াই যায়, কিন্তু তোমার মেজার ভ্যালু কখনোই আসছে না, সেটা সব সময় হয় বেশি আসছে, সব সময় বেশি আসছে। তো এর কারণ কি হতে পারে? তুমি ইনভেস্টিগেট করলে, একটু ইনভেস্টিগেট করলে বুঝতে পারবে যে তুমি একটা বিষয়কে ইগনোর করছো। সেটা হচ্ছে কি, যেখানে এয়ার আছে, এই ফর্মুলাটা যখন ডিরাইভ করা হয় তখন কিন্তু এই এয়ার রেজিস্ট্যান্সটাকে এখানে কনসিডার করা হয় না। তাহলে তুমি এখানে যেহেতু এয়ার আছে, সুতরাং সেই এয়ারটাকে, এয়ারের যে রেজিস্ট্যান্স আছে, এয়ার একটা বাধা দেয় কিন্তু এই পিণ্ডটাকে, তো সেই বাধাটাকে তুমি উপেক্ষা করে করছো এক্সপেরিমেন্টটা, সুতরাং তোমার রেজাল্ট ফর্মুলা অনুযায়ী যে রেজাল্ট আসা উচিত তার সাথে অবশ্যই মিলবে না। তাহলে তোমাকে এখানে কি করতে হবে, সেই এয়ার রেজিস্ট্যান্সটাকে কনসিডার করতে হবে, ফর্মুলাটাকে রেকটিফাই করতে হবে, ফর্মুলাতে কিছু পরিবর্তন আসতে পারে সেই এয়ার রেজিস্ট্যান্সের জন্য। আফটার দ্যাট তুমি যদি করো তাহলে অবশ্যই মিলবে। বোঝা গেল? তো এটাও কিন্তু এক ধরনের সিস্টেমেটিক এরার, যেটা কিনা এক্সটার্নাল ফ্যাক্টরের উপরে ডিপেন্ডেন্ট। ওকে, সামটাইমস আচ্ছা, আরেকটা জিনিস বলি, 3 নাম্বার যেটা, সেটা হচ্ছে আমরা কোনো কোনো সময় কি করি, কিছু জিনিসকে ইগনোর করি, ইগনোরিং ফ্যাক্টস। আমরা কোনো কোনো সময় কি করি, আননোয়িংলি, মানে সচেতন ভাবে নয়, আননোয়িংলি, না জেনেই আমরা কোনো জিনিসকে কি করি, ইগনোর করি কোনো কোনো বিষয়। যেমন আমি একটা এক্সপেরিমেন্ট বলি, ধরো ক্যালোরিমিটারের কোনো এক্সপেরিমেন্ট করছো, তো ক্যালোরিমিটারের এক্সপেরিমেন্টে ক্যালোরিমিটারের মূলনীতি কি, গৃহীত তাপ ইকুয়াল টু বর্জিত তাপ। আচ্ছা, এবার এই ক্যালোরিমিতির মূলনীতি কিন্তু শর্ত সাপেক্ষ, অর্থাৎ যে কোনো নীতি, ফিজিক্সের যে কোনো নীতি, যে কোনো সূত্র, সেটা কিন্তু শর্ত সাপেক্ষ, তার মধ্যে শর্ত ইনক্লুডেড থাকে। শর্তটা যদি তুমি মেনশন না করো তাহলে কিন্তু সেই সূত্রটা বা সেই নীতিটা ভ্যালিড না। তো ক্যালোরিমিতির মূলনীতির শর্ত কি, যে যদি কোনো কারণে কোনোভাবে তাপ ক্ষয় না হয় তাহলে এই নীতিটা প্রযোজ্য। এবার তুমি এক্সপেরিমেন্ট করছো তোমার পরিবেশে, ল্যাবরেটরি রুমে, তো সেখানে তুমি যখন ক্যালোরিমিটারের মধ্যে জলের মধ্যে একটা গরম বস্তুকে মনে করো দিয়ে দিলা, তো তুমি এই নীতি অ্যাপ্লাই করে দিলা যে গৃহীত তাপ ইকুয়াল টু বর্জিত তাপ, সেটা খাটবে বলে মনে হয়? কেন খাটবে না? খাটবে না। সেটা কেন খাটবে না? তার কারণ হচ্ছে যে ওখানে রেডিয়েশন হয়, বিকিরণ হয়, তুমি বিকিরণ কোনোভাবেই আটকাতে পারবে না, বিকিরণ জনিত কারণে কিছু তাপ পরিবেশে চলে যাবে, সুতরাং তোমার গৃহীত তাপ ইকুয়াল টু বর্জিত তাপ তো মিলবে না। তুমি সেই নীতি অ্যাপ্লাই করে, তুমি এক্সপেরিমেন্ট করে যে তাপমাত্রা পাবে, চূড়ান্ত তাপমাত্রা যদি বের করতে চাও, আর থিওরিটিক্যালি ক্যালকুলেশন করে যে তাপমাত্রা আসার কথা, দুটা কখনোই সমান হবে না। বুঝতে পেরেছো ব্যাপারটা? সবসময় একই ধরনের এরর হবে, সেম সাইনের এরর হবে। ক্লিয়ার? তো এটাও কিন্তু সিস্টেমেটিক এররের একটা কারণ, তুমি যদি কোনো ফ্যাক্টকে ইগনোর করো। ওকে, আচ্ছা, আরেকটা যেটা হয় 4 নাম্বার, সেটা হচ্ছে অবজারভেশনাল এরর। অবজারভেশনাল এররটা, এটা হচ্ছে পুরোপুরি ডিপেন্ডেন্ট হচ্ছে যে এক্সপেরিমেন্টটা পারফর্ম করছে, যে রিডিং নিচ্ছে তার উপরে। আমাদের পার্সোনাল পিকুলিয়ারিটিস থাকে, এক একটা পার্সন এক এক রকম, সবাই একরকম না। একই রিডিং যদি আমরা 3 জন একসাথে নেই, 3 জন 3 রকম লিখতে পারি। আবার একই ব্যক্তি একই রিডিং যদি 5 বার নেই, সেটাও আলাদা আসতে পারে, সেটা সম্পর্কে একটু পরে বলবো। তো অবজারভেশনাল এরর কিন্তু পার্সন টু পার্সন বিভিন্ন রকম হয়। যেমন ধরো কোনো এক ব্যক্তি, কোনো এক ছাত্র মনে করো যে যখন একটা লেন্থ পরিমাপ করছে, ধরো এটা একটা ওয়্যার, তার লেন্থ পরিমাপ করা হচ্ছে মনে করো মিটার স্কেল দিয়ে। তো পরিমাপ করার সময় আমরা জানি যে কি বিষয়ে সতর্ক থাকতে হয়, আমরা জানি যে এই পয়েন্টটা, এন্ড পয়েন্টটার উপরে রিডিং নেওয়ার সময় লম্বভাবে তাকাতে হয়। তো সে যদি তা না করে লেফট সাইড থেকে বা রাইট সাইড থেকে যদি রিডিং নেয় দেখে, তাহলে অবভিয়াসলি ত্রুটি আসবে, এবং সে যদি বারবারই সেটা করে তাহলে বারবার একই টাইপের ত্রুটি আসবে। তো এটাও কিন্তু সিস্টেমেটিক এররের মধ্যে পড়ে। ওকে, তো মূলত সিস্টেমেটিক এরর এই 4টা কারণে হয়। একটা হচ্ছে ইনস্ট্রুমেন্টাল, একটা হচ্ছে এক্সটার্নাল ফ্যাক্টরস, একটা হচ্ছে ইগনোরিং ফ্যাক্টস, তুমি যদি কোনো ফ্যাক্ট ইগনোর করো, মানে যেটা কিনা তোমার এক্সপেরিমেন্টটাকে প্রভাবিত করতে পারে, সেরকম একটা ফ্যাক্ট তুমি যদি ইগনোর করো। আর অবজারভেশনাল এরর, অর্থাৎ যে এক্সপেরিমেন্ট করছে তার ত্রুটি, তার যদি কিছু পিকুলিয়ারিটিস থাকে, সে যদি
রিডিংটা যেভাবে নেওয়ার কথা সেভাবে না নেয়। তো এই ত্রুটিগুলো কিন্তু সিস্টেমেটিক এরর, এবং এই ত্রুটিগুলোকে কিন্তু মিনিমাইজ করা যায়, বিকজ আমরা সবগুলোরই কারণ জানি, কারণটা অনুসন্ধান করলেই জানতে পারবো এবং তারপরে সেই কারণটাকে রেকটিফাই করতে হবে, বাস, তাহলে মিনিমাইজ করা যাবে এই ত্রুটিটা। ওকে, গেল সিস্টেমেটিক এরর হয়ে গেল। এবার আমরা আসি যেটা সেকেন্ড টাইপ অফ এরর, সেটা নিয়ে আলোচনা করব, which is নাম্বার 2। কি ছিল? র্যান্ডম এরর। র্যান্ডম কথাটার মানে কি? র্যান্ডম মানে যেটার কোনো, র্যান্ডম কথাটা অনেক জায়গায় পাবে। র্যান্ডম মানে বলতে পারো যে বিশৃঙ্খল, এর কোনো মানে কোনো রুল টুল ফলো করে না আর কি, এই টাইপের। তো র্যান্ডম ত্রুটি বা র্যান্ডম এররের বৈশিষ্ট্য হচ্ছে, 1 নম্বর, এটা হচ্ছে কজ আননোন, তুমি এর কারণ জানো না। আর 2 নম্বর, এরা 2 টাইপেরই হতে পারে, অর্থাৎ সাইন কখনো পজিটিভ হতে পারে, কখনো নেগেটিভ হতে পারে, কোনো ঠিক নেই। আচ্ছা, আমি এক্সাম্পল দিয়ে বলি, যেটা একটু আগে বললাম না, যে ধরো একটা ধরো তোমাকে একটা তার দেওয়া হয়েছে, তোমরা এই এক্সপেরিমেন্টটা 11-এ হয়তো করবে। ধরো এই তারের আয়তন নির্ণয় করতে হবে। তো আয়তন নির্ণয় করতে গেলে তোমাকে এল মাপতে হবে, তারের দৈর্ঘ্য মাপতে হবে, আর কি মাপতে হবে? ব্যাসার্ধ মাপতে হবে, তাই না? তারের দৈর্ঘ্য এবং ব্যাসার্ধ যদি মাপো, তাহলে আয়তন এর ফর্মুলায় বসিয়ে দিলে, পাই আর স্কয়ার এল এ বসিয়ে দিলে তোমরা আয়তন মাপতে পারবে। এবার দেখো, এই ব্যাসার্ধ মাপার জন্য স্ফেরোমিটার ইউজ হয়, স্ক্রু গেজ ইউজ হয়। তো বা দৈর্ঘ্য মাপার জন্য তুমি মিটার স্কেল ইউজ করতে পারো। যাই হোক, তো যে যন্ত্র দিয়েই মাপো না কেন, একই ব্যক্তি, ধরো একজন স্টুডেন্ট এই এক্সপেরিমেন্টটা করছে, এই এলটা বা এই আরটা সে যদি 3 বার মাপে, 3 বার কিন্তু সেম রিডিং নাও আসতে পারে। সে যদি 5 বার মাপে, 4 বার মাপে, সেম রিডিং বারবার নাও আসতে পারে, আলাদা আলাদা আসে, এবং এটা আসবে, তোমরা নিজেরাই দেখবা এক্সপেরিমেন্ট যখন তোমরা প্র্যাকটিক্যালি করবে, দেখবে এই আরটা তুমি নিজেই 3 বার মাপলে, একই তার একই যন্ত্র দিয়ে মাপলে, তুমি নিজে মাপলে, কন্ডিশনও প্রায় সেম থাকবে, হ্যাঁ, তুমি দেখবে 3 বার 3 রকম ভ্যালু আসলো। ওকে, তো এটার কারণ কি আমরা জানি না, এটার কারণ আমরা জানি না, সেই জন্য এই ধরনের ত্রুটিটাকে আমরা বলি র্যান্ডম এরর। এবার প্রশ্ন, তাহলে র্যান্ডম এরর কমানোর উপায় কি? তার উপায় এখন আমরা সেটাই ডিসকাস করতে যাচ্ছি। তো র্যান্ডম এরর কমাতে গেলে আমাদের যেটা করতে হয়, যত বেশি সংখ্যক বার সম্ভব রিডিং নিতে হবে। অর্থাৎ এই আরটাকে বা এলটাকে একবার মাপলে, একবার মেপে যদি স্যাটিসফাইড হয়ে যাও, তাহলে ভুল করবে, ওখানে বিশাল ত্রুটি থাকার সম্ভাবনা থাকবে। তখন আমরা কি করব, এটাকে একাধিকবার মাপবো, 3 বার, 4 বার, 5 বার, 7 বার, যত বেশি বার মাপবো, তারপরে যদি গড় নেই, তত বেশি আমরা অরিজিনাল ভ্যালুর কাছাকাছি ভ্যালু পাবো, আদারওয়াইজ ত্রুটি থাকবে, বড় ত্রুটি থাকবে। বোঝা গেল? তো এখন আমরা যে বিষয়টা ডিসকাস করব সেটা এটাই, যে আমরা অ্যাকচুয়ালি কিভাবে ত্রুটির ক্যালকুলেশন করব, কিভাবে আমরা মাপলে পরে আমরা অরিজিনাল ভ্যালুর একদম কাছাকাছি, মানে প্রায় অ্যাকিউরেট ভ্যালু পাবো, অ্যাকিউরেসি লেভেল আমাদের হাই হবে, সেই বিষয়গুলো আমরা ডিসকাস করব। এবং ত্রুটি কি করে ক্যালকুলেশন করতে হয়, ত্রুটির মানে কোনো একটা ফর্মুলাতে, আমরা যেমন এই ফর্মুলাটাতে তোমরা দেখতে পাচ্ছ, এই ফর্মুলা দিয়ে আমরা কি করব, এই তারের আয়তন মাপতে পারবো। তো এই ফর্মুলাতে আর এর ভ্যালু আর এল এর ভ্যালু বসালে পরে আমরা আয়তন পাবো। তো আয়তনটাও তো ত্রুটিপূর্ণ হবে, কারণ আর ত্রুটিপূর্ণ, এল ত্রুটিপূর্ণ, সুতরাং আয়তনও ত্রুটিপূর্ণ হবে। তো আমরা এই বিষয়টাও ডিসকাস করব, যে আমার যদি এইখানে কিছুটা ত্রুটি হয়, এটা মাপতে কিছুটা ত্রুটি হয়, তার সামগ্রিক এফেক্ট এই ফর্মুলাটার উপরে কিভাবে পড়বে, বা ত্রুটিগুলো এই ত্রুটি কম্বাইন হয়ে এটার উপরে কি প্রভাব ফেলতে পারে, কতটা প্রভাব ফেলতে পারে, কত পার্সেন্ট প্রভাব ফেলতে পারে। তো সেই বিষয়গুলোই এখন আমরা আলোচনা করব। ওকে ওকে, শুরু করছি পরের অংশ। তো পরের অংশে যে বিষয়গুলো আমরা আলোচনা করব সেটা হচ্ছে হোয়াট ইজ ট্রু ভ্যালু বা মিন ভ্যালু, যেটাকে আমরা এতক্ষণ ধরে অরিজিনাল ভ্যালু বলে আসছি। হোয়াট ইজ অ্যাবসোলিউট এরর, পরম ত্রুটি কি? হোয়াট ইজ মিন অ্যাবসোলিউট এরর, গড় পরম ত্রুটি কাকে বলে, কি করে নির্ণয় করতে হয়? হোয়াট ইজ রিলেটিভ এরর, আপেক্ষিক ত্রুটি কি, কিভাবে নির্ণয় করতে হয়? এবং হোয়াট ইজ পার্সেন্টেজ এরর, পার্সেন্টেজ এররের ক্যালকুলেশন কি করে করতে হয়। তো এই বিষয়টা প্রথমে করে নেই,
তারপরে আমরা ত্রুটির কম্বিনেশন করব, অর্থাৎ যেটা আমি একটু আগে বললাম যে একটা ফর্মুলাতে বিভিন্ন রাশির ত্রুটি কি করে কম্বাইন্ড হয়। ওকে, তো চলো প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে মিন ভ্যালু। নাম্বার ওয়ান, মিন ভ্যালু। মিন ভ্যালুকে কিন্তু আমরা ট্রু ভ্যালুও বলে থাকি। ট্রু ভ্যালু অর্থাৎ অরিজিনাল ভ্যালু। ধরো তুমি কোনো একটা রাশি পরিমাপ করলে, কোনো একটা দৈর্ঘ্য বা কোনো একটা ভর বা যে কোনো রাশি পরিমাপ করলে, ধরো 5 বার 7 বার 10 বার পরিমাপ করলে, আমি ইন জেনারেল ধরলাম n বার পরিমাপ করলে, তো n বার পরিমাপ করার পর তুমি যে মানগুলো পেলে, ধরো সেগুলো এইরকম a1 a2 a3 an, এই মানগুলো তুমি পেয়েছো। এবার আমরা যদি এদের গড় নেই, অর্থাৎ a1 plus a2 plus a3 dot 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 up to an divided by number of measurements, তুমি কয়বার মেপেছো n, this is called am, অর্থাৎ এটাকে আমরা বলি মিন ভ্যালু বা ট্রু ভ্যালু। এটাই কিন্তু আমাদের অরিজিনাল ভ্যালু। যদিও মানে এটা অরিজিনাল ভ্যালু তো কখনোই জানা সম্ভব না। আমি যেটা প্রথমেই কথা বলেছি যে আমাদের যেভাবেই আমরা মেজার করি না কেন, যত সতর্কই থাকি না কেন, there will be some inherent uncertainty, কিন্তু আমরা কি বলতে পারি আমাদের সামর্থ্য অনুযায়ী, এটা কিন্তু আমাদের হিউম্যানদের একটা লিমিটেশন যে আমরা কখনোই অরিজিনাল ভ্যালু জানতে পারি না। ওকে, বাট আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা যেটা জানতে পারি বেস্ট, বা যেটা হচ্ছে মানে অরিজিনাল ভ্যালুর সবচেয়ে কাছাকাছি মান, সেটা এটাই। সেই জন্য এটাকে আমরা ট্রু ভ্যালু বলি। বুঝতে পারছো? তাহলে ট্রু ভ্যালু ইকুয়াল টু হচ্ছে তুমি একটা কোয়ান্টিটিকে মাল্টিপল টাইমস মেজার করো, করে তার গড় নাও, দ্যাট ইজ কল্ড ট্রু ভ্যালু। নাম্বার টু, অ্যাবসোলিউট এরার, পরম ত্রুটি। অ্যাবসোলিউট এরার মানে হচ্ছে, দেখো এই যে তুমি ইয়েগুলো পেলে, রিডিংগুলো পেয়েছো, তাদের গড় করে ট্রু ভ্যালু পেয়েছো। এবার তুমি যদি এই ট্রু ভ্যালুর থেকে প্রত্যেকটা রিডিংকে সাবট্রাক্ট করো, অর্থাৎ এরকম am minus a1 am minus a2 and so on, তো এই যে মানগুলো, এই মানগুলোকে আমি এরকম লিখি, এটা হচ্ছে ডেল্টা a1, এটা হচ্ছে a1 এর ত্রুটি। a1 যে পরিমাপটা তুমি করেছিলে তার মধ্যে ত্রুটি আছে, কতটা ত্রুটি, এটা হচ্ছে ট্রু ভ্যালু মাইনাস তোমার রিডিং, তোমার মেজার্ড ভ্যালু। এটা হচ্ছে সিমিলারলি a2 এর ত্রুটি। এইভাবে ডেল্টা an ইকুয়াল টু কি হবে, am মাইনাস an, এটা হচ্ছে n তম মেজারমেন্টের ত্রুটি। এই যে ত্রুটিগুলো, এই ত্রুটিগুলোর যদি তুমি মড নাও, আচ্ছা প্রথমে বলি যে এই ত্রুটিগুলো কিন্তু পজিটিভও হতে পারে, নেগেটিভও হতে পারে, তাই না? তার কারণ এই a1 a2 a3 a4 এগুলো কোনোটা এই ট্রু ভ্যালুর চাইতে বেশি, কোনোটা ট্রু ভ্যালুর চাইতে কম। সুতরাং তুমি যখন সাবট্রাক্ট করবে, কোনোটা পজিটিভ আসবে, কোনোটা নেগেটিভ আসবে। কিন্তু তুমি যদি এদের মড নাও, অর্থাৎ মড অফ ডেল্টা a1 বা মড অফ ডেল্টা a2, মড মানে কি, এই সাইনটার অর্থ কি, এই সাইনটার অর্থ হচ্ছে ডেল্টা a1 বা ডেল্টা a2 বা ডেল্টা an এর ভ্যালু যাই হোক না কেন, প্লাস হোক বা মাইনাস হোক, ভ্যালু যাই হোক, মড দেওয়ার মানে হচ্ছে তুমি শুধু সাংখ্য মানটাকে কনসিডার করবে। অর্থাৎ ধরো কোনো একটা রিডিং, ধরো এই ডেল্টা a1 টা আসলো -0.03, ওকে, কিন্তু তুমি যখন মড অফ ডেল্টা a1 নেবে তখন এর ভ্যালুটা কিন্তু আমি লিখবো, মাইনাসটা তখন আর লিখবো না, 0.03। বোঝা গেল? তাহলে অ্যাবসলিউট এরার কিন্তু এইটাকে বলে। অর্থাৎ প্রত্যেকটা পরিমাপ a1 a2 a3 a4 এগুলো প্রত্যেকের সাথে am এর ডিফারেন্স করো, সেই ডিফারেন্সটা মড নাও, সেটাই হচ্ছে ওই পরিমাপের পরম ত্রুটি। প্রথম পরিমাপের পরম ত্রুটি এটা, দ্বিতীয় পরিমাপের পরম ত্রুটি এটা যা আসবে তার মড, তৃতীয় পরিমাপে তারপরেরটা, এইভাবে পরপর আমরা পরম ত্রুটিগুলো কিন্তু বের করতে পারবো। ওকে,
একটা জিনিস মনে রাখবে যে ডেল্টা A1, ডেল্টা A2, ডেল্টা A3 এরা পজিটিভও হতে পারে, নেগেটিভও হতে পারে, বাট মড অফ ডেল্টা A1, মড অফ ডেল্টা A2, মড অফ ডেল্টা A3 এগুলো কিন্তু, বা ইন জেনারেল যদি তুমি লেখো যে মড অফ ডেল্টা AN ইট ইজ অলওয়েজ গ্রেটার দ্যান 0, এটা সব সময় পজিটিভ। আশা করি বোঝা গেছে। ওকে, তো অ্যাবসলিউট এরর কি করে বের করতে হয় আমরা কিন্তু শিখলাম। এবার আমরা আসি মিন অ্যাবসলিউট এরর। হোয়াট ইজ মিন অ্যাবসলিউট এরর? দেখো, মিন অ্যাবসলিউট এরর, মিন মানে কি? গড়। তো বুঝতেই পারছো কি করতে হবে। মিন অ্যাবসলিউট এরর কে আমরা এরকম করে লিখি, ডেল্টা এ মিন ইজ ইকুয়াল টু, কি হতে পারে গেস করো? এটা হচ্ছে মড অফ ডেল্টা A1 প্লাস মড অফ ডেল্টা A2 ডট 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 যত দূর অবধি আছে n পর্যন্ত ডিভাইডেড বাই n। আশা করি বুঝতে পারছো। অর্থাৎ এই যে মডগুলো আমরা বের করলাম, এই যে এদের মডগুলো তাদের গড়, এটাকে আমরা বলি ডেল্টা এ মিন, এবং এটাকে এমনিতে বলে হচ্ছে মিন অ্যাবসলিউট এরর, বা বাংলায় বলে গড় পরম ত্রুটি। পরিষ্কার? ওকে, এবার চলে যাই নাম্বার 4 এ। এটা একটু মুছে দিচ্ছি। নাম্বার 4 হচ্ছে আমাদের খুব ইম্পর্টেন্ট, রিলেটিভ এরর। হোয়াট ইজ রিলেটিভ এরর? রিলেটিভ এরর কে আপেক্ষিক ত্রুটি বলতে পারো, বা আংশিক ত্রুটি ও ফ্র্যাকশনাল এররও বলে ইংরেজিতে। তো রিলেটিভ এরর মানে কি? রিলেটিভ এরর মানে হচ্ছে দিস ইজ ইকুয়াল টু, এখানেই লিখে দিই একেবারে, সেটা হচ্ছে ডেল্টা এ মিন ডিভাইডেড বাই এ, মানে এ মিন। অর্থাৎ এই দুটো তো চেনই, এটা এখনই বের করলাম। তার মানে কি? এটা হচ্ছে গড় পরম ত্রুটি ডিভাইডেড বাই ট্রু ভ্যালু, অরিজিনাল ভ্যালু। তাহলে তুমি ভগ্নাংশে জানতে পারবে যে কত শতাংশ, কত অংশ ত্রুটি হলো তোমার এক্সপেরিমেন্টে, তোমার মেজারমেন্টে। এবার এটাকে আরো ভালোভাবে বুঝতে গেলে, যে এটা দিয়ে এটা ফিজিক্যালিটিটা বোঝো, ফিজিক্যাল সিগনিফিকেন্সটা, সেটা হচ্ছে তুমি একটা মেজারমেন্ট করলে, ধরো তুমি একটা মেজারমেন্ট করলে উইচ ইজ 5, সংখ্যাটা 5। এবার এতে তোমার মনে করো ত্রুটি হয়েছে মনে করো 0.5, তাহলে তোমার ফ্র্যাকশনাল এরর কত? 0.5 বাই 5, দ্যাট ইজ ইকুয়াল টু 1/10। ওকে, এবার এটাকে যদি আমরা পার্সেন্টেজে কনভার্ট করি, দ্যাট ইজ কল্ড পার্সেন্টেজ এরর, বাংলায় বললে শতকরার ত্রুটি। পার্সেন্টেজ এরর ইজ নাথিং বাট এইটা, অর্থাৎ ডেল্টা এ মিন ডিভাইডেড বাই an, which is relative error। এটাকে জাস্ট 100 দিয়ে মাল্টিপ্লাই করে দাও, it will be converted into percentage। তারপরে তুমি পার্সেন্টেজ, যেমন একটু আগে যেটা দেখালাম 1/10 হয়েছিল, তাহলে ওটা পার্সেন্টেজে কনভার্ট করলে কত হবে? 10%। তো এটা দিয়ে আমাদের পার্সেন্টেজে এক্সপ্রেস করলে আমাদের একটু ভিজুয়ালাইজ করতে বা ফিল করতে সুবিধা হয় যে অ্যাকচুয়ালি ত্রুটির ব্যাপকতাটা কতটা, কত বেশি ত্রুটি হয়েছে তোমার মেজারমেন্টে বা কতটা কম হয়েছে, সেটা আমাদের একটুখানি বুঝতে তাড়াতাড়ি সুবিধা হয় পার্সেন্টেজে এক্সপ্রেস করলে। জেনারেলি আমরা কিন্তু এটাই করব, অর্থাৎ যে কোনো ত্রুটিকে আলটিমেটলি আমরা পার্সেন্টেজেই এক্সপ্রেস করব। তোমরা যখন নিউমেরিক্যালস গুলো করবে দেখবে ওখানে বেশিরভাগ ক্ষেত্রেই পার্সেন্টেজ করতে বলা থাকে। ওকে, সো এই হচ্ছে 5 রকমের টার্ম, এরর রিলেটেড টার্ম। আমরা কি ভাবে এগুলোকে ক্যালকুলেট করতে পারি আমি দেখালাম। এবার যেটা করব সেটা হচ্ছে আমি একটা সিম্পল প্রবলেম নিব, নিয়ে আমি এই 5 ধরনের রাশি, 5 ধরনের কোয়ান্টিটি বা 5 ধরনের এরর বলতে পারো, সেটা আমি বের করে দেখাবো। তাহলে তোমাদের আরো পরিষ্কার হয়ে যাবে যে এগুলোর ক্যালকুলেশন কি করে করতে হয়। তো চলো একটা প্রবলেম নেই, নিয়ে সলভ করি। ওকে, তো আমাদের প্রবলেমটা এটা, আমাদের প্রবলেমটা হচ্ছে যে একটা এরকম তার আছে সিলিন্ড্রিক্যাল শেপের, তো তার ডায়ামিটার মেজার করতে হবে।
তো ডায়ামিটার মেজার করা হয়েছে, করে এই ভ্যালুগুলো পাওয়া গেছে, অর্থাৎ 5 বার মাপা হয়েছে এবং এই ভ্যালুগুলো পাওয়া গেছে 6.6 2.620 2.625 2.630 2.628 2.626 সেন্টিমিটার ইউনিটে। এবার তোমাকে বের করতে হবে যে এর ট্রু ভ্যালু কত, অ্যাবসলিউট এরর গুলো কত, মিন অ্যাবসলিউট এরর কত, রিলেটিভ এরর কত এবং পার্সেন্টেজ এরর কত, যেগুলো আমরা শিখলাম একটু আগে। ওকে, তো চলো একটা একটা করে করি। ফার্স্ট আমরা যেটা বের করব, 1 নম্বর যেটা বের করব সেটা হচ্ছে ট্রু ভ্যালু, আর ট্রু ভ্যালুকে আমরা কি বলি, মিন ভ্যালুও বলি। সো ট্রু ভ্যালু ইজ ভেরি সিম্পল, am ইজ ইকুয়াল টু এদের গড়। সো 2.620 প্লাস 2.625 প্লাস 2.630 প্লাস 2.628 প্লাস 2.626। আচ্ছা, এটাকে এখানে লিখি am equal to divided by how many observations you made, 1 2 3 4 5 divided by 5. So the result will be, তো এটা উপরে অ্যাড করে আমরা যদি ডিভাইড করি, তো ডিভাইড করলে যে রেজাল্টটা আসবে এটা হবে 2.6258 সেন্টিমিটার। এবার এটাকে আমরা কিন্তু আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এটাকে রাউন্ড অফ করতে হবে, রাউন্ড অফ করে লিখতে হবে 2.626 সেন্টিমিটার। রাউন্ড অফ এর ব্যাপারটা তোমরা জানো যে এখানে আমরা অ্যাকচুয়ালি 3 ঘর অবধি রাখবো। কেন 3 ঘর অবধি রাখবো, তো সেটা একটু পরে বা এই ক্লাসে হয়তো হবে না, পরের ক্লাসে যখন আমরা সিগনিফিক্যান্ট ফিগার আলোচনা করব, তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা, তখন আরো পরিষ্কার হয়ে যাবে। আপাতত এটা বোঝো, দেখো এখানে তুমি যে ডেটাগুলো নিয়ে কাজ করছো তাদের দশমিকের পরে মিনিমাম কত ঘর আছে, মিনিমাম দেখো। তো এখানে প্রত্যেকটাতে ইকুয়াল নাম্বার অফ ডিজিটস আছে আফটার দ্য ডেসিমাল পয়েন্ট, সেটা হচ্ছে 3। তাহলে তোমার রেজাল্টেও কিন্তু 3 এর বেশি রাখা যাবে না। তো 3 অবধি তুমি যদি রাখো তাহলে রাউন্ড অফ করতে হবে, অর্থাৎ অ্যাপ্রক্সিমেশন করতে হবে, অ্যাপ্রক্সিমেট নিতে হবে। তো এটা গ্রেটার দ্যান 5 আছে পরের সংখ্যাটা, তাই এটা হয়ে গেল 6। সো দিস ইজ দ্য ট্রু ভ্যালু 2.626 সেন্টিমিটার অফ ইওর মেজারমেন্ট। হয়ে গেল। এবার নাম্বার 2, আচ্ছা এটাকে মুছে দিয়ে করি, এটা আমরা মনে রাখবো। তো ভ্যালুটা ছিল 2.626, এখানে আমি লিখে রাখি কোথাও, am এর ভ্যালু হচ্ছে 2.626 সেন্টিমিটার। এবার বের করব আমরা নাম্বার 2, যেটা করব সেটা হচ্ছে অ্যাবসোলিউট এরর, পরম ত্রুটি। চলো বের করি। পরম ত্রুটি কি বলেছিলাম আমি, পরম ত্রুটি হচ্ছে, প্রথমে তুমি এগুলো বের করো, ডেল্টা a1 ডেল্টা a2 বের করো। ডেল্টা a1 কত হবে, am মাইনাস a1, am হচ্ছে 2.626, a1 হচ্ছে 2.620, that is equal to 0.006 সেন্টিমিটার। সিমিলারলি এটা কত হবে, 2.626 minus 2.625 which is 0.001 centimeter. Third, delta A3, 2.626 minus 2.630 which is minus 0.004 centimeter. Delta A3 গেল, delta A4 2.626 minus 2.628 equal to minus 0.002 centimeter. Delta A5 কত আসবে, delta A5 হচ্ছে 2.626 minus 2.626 equal to 0.000 সেন্টিমিটার। এই যে জিনিসগুলো দেখতে পাচ্ছ এরা হচ্ছে এইগুলোর মান, ডেল্টা 1 ডেল্টা A2 ডেল্টা A3 এই মানগুলো। এবার অ্যাবসলিউট এরর কাকে বলে, অ্যাবসলিউট এরর হচ্ছে এদের মড গুলোকে বলে। তো এদের মড যখন তুমি নেবে
তখন কিন্তু আমি এইখানেই করে দিচ্ছি, এদের যখন তুমি মড নেবে ডেল্টা 1 ডেল্টা A2 ডেল্টা A3, তখন কি হবে, এখানেও মড হবে মড হবে মড হবে, তখন যেগুলো মাইনাস এসেছিল মাইনাসগুলো হবে না। পরিষ্কার? তো এই হচ্ছে অ্যাবসলিউট এররের ক্যালকুলেশন আমাদের হয়ে গেল। অ্যাবসলিউট এররগুলো খেয়াল রাখো। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে মিন অ্যাবসলিউট এরর। মিন অ্যাবসলিউট এরর, এটার মানে কি, কি করে এটা ক্যালকুলেট করে? মিন অ্যাবসলিউট এরর মানে হচ্ছে ডেল্টা এ মিন which is equal to এই যে আমরা অ্যাবসলিউট এরর গুলো পেয়েছি তাদের গড়। সো এদের গড় করলে কত হবে? 0.006 প্লাস 0.004 প্লাস, তো এগুলো মনে রাখবেন মড গুলোর গড় কিন্তু 0.00, ও একটা বাদ গেছে, সরি, আচ্ছা লেফট সাইড থেকে করি। ডেল্টা এ মিন is equal to 0.006 plus 0.001 plus 0.004 plus 0.002 plus 0.000 divided by 5. Add करो 6, 7, 11, 13, isn't it? So 0.013 divided by 5 কত হবে? এটাকে যদি ডিভাইড করি আমরা তাহলে হবে হচ্ছে এটা 0.0026 সেন্টিমিটার, 0.0026 সেন্টিমিটার। এবার এই 0.0026 সেন্টিমিটারকে আবার আমাকে রাউন্ড অফ করতে হবে, কারণ আমাদের তিনটা ডিজিটের বেশি, আফটার ডেসিমাল তিনটা ডিজিটের বেশি আমি রাখতে পারবো না। সো 0.003 সেন্টিমিটার, এইটা হচ্ছে আমাদের মিন অ্যাবসলিউট এরর। ওকে, আচ্ছা এবার চলে যাচ্ছি আমাদের নেক্সট বের করতে হবে নাম্বার 4। কি বের করতে হবে আমাদের? রিলেটিভ এরর। রিলেটিভ এরর কি করে বের করে? রিলেটিভ এরর ইজ ইকুয়াল টু হচ্ছে ডেল্টা এ মিন ডিভাইডেড বাই এ মিন। বসিয়ে দাও, দুটোই আছে আমাদের কাছে। ডেল্টা এ মিন এইমাত্র বের করলাম 0.003, আর এ মিন বের করেছিলাম আমরা এটা 2.626, 0.001। ওকে, এবার আসি নাম্বার 5 which is percentage error। তো পার্সেন্টেজ এরর হচ্ছে কি? রিলেটিভ এরর কে 100 দিয়ে মাল্টিপ্লাই করো। সো ইট ইজ 0.001 into 100%, so it will be 0.1%। তো এইভাবে আমরা কিন্তু ক্যালকুলেশন গুলো করি। আশা করি এই প্রবলেমটাতে পরিষ্কার হয়েছে তোমাদের যে কি করে আমরা এই পাঁচটা জিনিস ক্যালকুলেট করতে পারি: মিন ভ্যালু বা ট্রু ভ্যালু, অ্যাবসলিউট এরর, মিন অ্যাবসলিউট এরর, রিলেটিভ এরর, পার্সেন্টেজ এরর। ক্লিয়ার? ওকে, এবার আমরা মুভ করব এই চ্যাপ্টারের যে পরের অংশটা, সেটা হচ্ছে কম্বিনেশন অফ এরর্স বা প্রপাগেশন অফ এরর। ত্রুটি কি করে বিস্তার লাভ করে, ত্রুটি মানে ইন্ডিভিজুয়াল রাশির ত্রুটি ফর্মুলাতে সামগ্রিকভাবে কি প্রভাব ফেলে, সেই বিষয়টা আমরা এরপরে পড়ব। ওকে, তো আমরা চলে আসলাম চ্যাপ্টারের নেক্সট পার্টে, যেখানে আমরা পড়ব হচ্ছে কম্বিনেশন অফ এরার্স। চলো শুরু করা যাক।
কম্বিনেশন অফ এরার্স। এখানে আমরা যে জিনিসটা পড়ব সেটা হচ্ছে ইন্ডিভিজুয়াল এরার কোনো একটা কমপ্লিকেটেড ফর্মুলাতে, কমপ্লেক্স ফর্মুলাতে কিভাবে কম্বাইন্ড হয়। ফর এক্সাম্পল, আমি একটা এক্সাম্পল দিয়েই স্টার্ট করি। ধরো আমি যে এক্সাম্পলটা একটু আগে দিয়েছিলাম, ধরো তোমাকে একটা ওয়্যার দেওয়া হয়েছে যেটা কিনা সিলিন্ড্রিক্যাল শেপের, তো তার তুমি লেন্থ মেজার করেছো, তার তুমি রেডিয়াস মেজার করেছো, করে তুমি ওর ভলিউম মেজার করবে, ভলিউম বের করবে। তো ভলিউমের ফর্মুলা কি? V ইকুয়াল টু হচ্ছে পাই আর স্কয়ার এল। ঠিক, এবার দেখা গেল যে তোমার আর মেজার করতে গিয়ে হয়তো 2% এরর হলো, আর এল মেজার করতে গিয়ে হয়তো 1% মেজার এরর হলো। আমাদের যেটা এইখানে এই টপিকটার আন্ডারে আমরা যেটা ডিসকাস করতে যাচ্ছি সেটা হচ্ছে এই যে দুটো এরর, এই দুটো এরর ফাইনাল ফর্মুলাতে অর্থাৎ ভি এর ফর্মুলাতে কি প্রভাব ফেলে, অর্থাৎ এই এরর গুলো কম্বাইন্ড হয়ে। তো দেখো, তুমি যখন আর এ ভুল করেছো, আর মাপতে ভুল হয়েছে, এল মাপতে ভুল হয়েছে, তো অবভিয়াসলি ভি এর রেজাল্টও ভুলই আসবে, ওর মধ্যেও এরর থাকবে। আমরা জানতে চাই যে ভি এর রেজাল্টে কত পার্সেন্ট এরর আসবে। যদি আর এ 2% এরর হয়, এল এ 1% এরর হয়, তাহলে ভি তে কত পার্সেন্ট এরর হবে। ওকে, অর্থাৎ এই দুটো এরর কি করে কম্বাইন্ড হয়, কম্বাইন্ড হয়ে ফাইনাল রেজাল্টে কি প্রভাব ফেলে, কিভাবে ফাইনাল রেজাল্টটা এফেক্টেড হয়, এইটা আমাদের জানার ইচ্ছা। ওকে, তো এটার জন্য আমাকে এই কম্বিনেশনের কয়েকটা প্রিন্সিপল শিখতে হবে, অর্থাৎ প্লাস থাকলে কিভাবে কম্বাইন্ড হয়, মাইনাস থাকলে কিভাবে হয়, মাল্টিপ্লাই থাকলে কিভাবে হয়, ডিভাইড থাকলে কিভাবে হয়, বা পাওয়ার থাকলে কিভাবে হয়, বিভিন্ন রকম ক্ষেত্রে বিভিন্নভাবে এরার কম্বাইন্ড হয়। ওকে, তো চলো একটা একটা করে আমরা শিখি। নাম্বার 1, এটা হচ্ছে অ্যাডিশনের ক্ষেত্রে। অ্যাডিশন এবং সাবট্রাকশন দুটোর একই রুল অবশ্য, আমি এখানে প্রথমে লিখেই দেই। অ্যাডিশন অর সাবট্রাকশনের ক্ষেত্রে ব্যাপারটা কি দেখো, ধরো x একটা ফিজিক্যাল কোয়ান্টিটি which is the sum of a and b, আমি প্লাস দিয়ে প্রথমে বলি তারপরে মাইনাসটা বলবো সাবট্রাকশনের ক্ষেত্রে কি হয়। x is a quantity which is the sum of a and b। এবার তুমি a মেজার করলে, a মেজার করে যেটা পেলে সেটা হচ্ছে এরকম a প্লাস মাইনাস ডেল্টা a। b ও মেজার করলে b এর ভ্যালুটা হচ্ছে b প্লাস মাইনাস ডেল্টা b। আচ্ছা, এটা মানে কি একটু বলে দেই, অর্থাৎ a মেজার করতে গিয়ে তোমার এরর হয়েছে ডেল্টা a, b মেজার করতে গিয়ে ডেল্টা b। দেয়ারফর এটাকে তুমি কি লিখতে পারো, আইদার a প্লাস ডেল্টা a অথবা a মাইনাস ডেল্টা a, কারণ এরর তো পজিটিভও হয় নেগেটিভও হয়। তাহলে a এর ভ্যালু তুমি যেটা মেজার্ড ভ্যালু পেয়েছো, ইট ইজ আইদার a প্লাস ডেল্টা a অর a মাইনাস ডেল্টা a, b ও সেম। এবার তুমি যখন x, এই a এর ভ্যালু এটা, b এর ভ্যালু এটা যখন এখানে পুট করবে, তাহলে x এর ভ্যালুতেও এরর আসবে। তাহলে x এর ভ্যালুটাকেও আমরা এই ফর্মেই লিখতে পারি। তো আমরা x এর ভ্যালুটাকে লিখব x প্লাস মাইনাস ডেল্টা x। নাও হোয়াট ইজ ডেল্টা x? ডেল্টা x ইজ দ্য অ্যাবসোলিউট এরর অফ x। x মেজারমেন্টে তাহলে তোমার যে পরম ত্রুটিটা হলো সেটা ডেল্টা x ধরলাম আমরা। তাহলে x এর ভ্যালুটা এইভাবে লেখা যাবে। ওকে, চলো বসাও। এবার কি হবে, এর জায়গায় আমরা বসাবো a প্লাস মাইনাস ডেল্টা a, b এর জায়গায় বসাবো প্লাস b প্লাস মাইনাস ডেল্টা b ইকুয়াল টু a প্লাস b প্লাস মাইনাস ডেল্টা a প্লাস মাইনাস ডেল্টা b। তাহলে আলটিমেটলি তোমরা কি পাচ্ছ, হচ্ছে দেখো এটা কিন্তু x, a প্লাস b মানে x, সো x x ক্যান্সেল করে দাও, তাহলে প্লাস মাইনাস ডেল্টা x ইকুয়াল টু প্লাস মাইনাস ডেল্টা a প্লাস মাইনাস ডেল্টা b। অর্থাৎ x এর যেটা পরম ত্রুটি, x এর পরম ত্রুটি কিন্তু আমরা পেয়ে গেছি, সেটা কি প্লাস মাইনাস ডেল্টা a প্লাস মাইনাস a এর পরম ত্রুটি আর b এর পরম ত্রুটি, সামনে প্লাস মাইনাস সাইন আছে। তার মানে x এর পরম ত্রুটির পসিবল ভ্যালুগুলো কি কি হতে পারে, আইদার এটা আমি এখানে ইকুয়াল টু দিয়েই লিখছি, এটা হতে পারে ডেল্টা a প্লাস ডেল্টা b হতে পারে, ডেল্টা a মাইনাস ডেল্টা b হতে পারে,
মাইনাস ডেল্টা এ প্লাস ডেল্টা বি হতে পারে, মাইনাস ডেল্টা এ মাইনাস ডেল্টা বিও হতে পারে। সো এই চারটা পসিবিলিটি আছে ডেল্টা এক্স এর ভ্যালু, কিন্তু আমরা জানতে চাই যে ডেল্টা এক্স এর ম্যাক্সিমাম ভ্যালু কত হতে পারে। তো ডেল্টা এক্স এর ম্যাক্সিমাম ভ্যালু হতে পারে আইদার এইটা অথবা এটা, এটা আর এটা তো একই ভ্যালু, মাইনাসটা কমন নাও, মানে ম্যাক্সিমাম ভ্যালুটা যদি শুধু চিন্তা করো, এটাও ডেল্টা এ প্লাস ডেল্টা বি, এটাও ডেল্টা এ প্লাস ডেল্টা বি, শুধু এররের নেচারটা, এটা পজিটিভ এরর, এটা নেগেটিভ এরর, এটুকুই ডিফারেন্স, এবং তাই জন্য এখানে প্লাস মাইনাস দেওয়াও আছে। ওকে, তাহলে আমরা লিখবো দেয়ারফর ম্যাক্সিমাম অ্যাবসোলিউট এরর, ম্যাক্সিমাম অ্যাবসোলিউট এরর অফ এক্স কত লিখতে পারি? আমরা লিখতে পারি ডেল্টা এ প্লাস ডেল্টা বি। বোঝা গেল এররের ভ্যালুটা কত, এটা ম্যাক্সিমাম, এর বেশি তো আর হবে না, এটা অথবা এটা। তাহলে প্লাস যদি থাকে x ইকুয়াল টু a প্লাস b, এই টাইপের যদি কোনো ফর্মুলা হয়, সেই ফর্মুলাতে এরর কি হয়? অ্যাবসলিউট এরর অ্যাড হয়ে যায়। অ্যাবসলিউট এরর, এই দুটো কোয়ান্টিটির যে অ্যাবসলিউট এরর দুটো, সেই দুটো অ্যাড হয়ে যায়, সেটাই হয় x এর অ্যাবসলিউট এররের ম্যাক্সিমাম মান। ওকে, এবার ভাবো এখানে যদি মাইনাস থাকতো তাহলে কি হতো? তাহলে এই সাইনটা মাইনাস হতো, এই সাইনটা মাইনাস হলে কি চেঞ্জ আসতো? এই সাইনটা হয়তো চেঞ্জ কিছুই না, এটা মাইনাস প্লাস লিখতে হতো লজিক্যালি যদি লেখো, ঠিক না? এখানে যদি মাইনাস থাকতো তাহলে পরে এই প্লাসটা মাইনাস, এই মাইনাসটা প্লাস লিখতে হতো। তো তাতে এমন কিছু মিনিংফুল পরিবর্তন কিছুই হতো না, আলটিমেটলি ব্যাপারটা এটাই থাকতো। দেখো এবারও ওই পসিবিলিটি এই চারটাই হবে, সো আলটিমেটলি তোমার এটাই হবে অ্যান্সার, এটাই হবে রেজাল্ট। তাহলে ম্যাক্সিমাম পসিবল এরর, ম্যাক্সিমাম অ্যাবসোলিউট এরর অফ এক্স, প্লাসের ক্ষেত্রেও এটা হবে, মাইনাসের ক্ষেত্রেও এটা হবে। এটা কিন্তু মাথায় রাখবে যে ফর্মুলাতে মাইনাস থাকলে এরর কিন্তু মাইনাস হয় না, অ্যাবসোলিউট এরর অ্যাড হবে। ওকে ওকে, এবার চলে যাচ্ছি নেক্সট প্রিন্সিপল। এটা গেল প্রিন্সিপল নাম্বার 1। নাম্বার 2, যদি এরকম থাকে x ইকুয়াল টু a ইনটু b, এবার এরর কিভাবে কম্বাইন হবে চলো করি। x প্লাস মাইনাস ডেল্টা x ইকুয়াল টু a প্লাস মাইনাস ডেল্টা a ইনটু b প্লাস মাইনাস ডেল্টা b, মাল্টিপ্লাই করো ab প্লাস মাইনাস a ডেল্টা b প্লাস মাইনাস b ডেল্টা a প্লাস মাইনাস ডেল্টা a ডেল্টা b। ওকে, এবার দেখো এই ab মানে, এই ab মানে কিন্তু x, এই যে ab মানে x, তো এটা ক্যান্সেল করে দাও। তাহলে এই পাশে কি থাকবে? প্লাস মাইনাস ডেল্টা x, এই পাশে থাকবে প্লাস মাইনাস a ডেল্টা b, এই পাশে থাকবে প্লাস মাইনাস আরেকটা থাকবে b ডেল্টা a। এবার এই যে টার্মটা দেখতে পাচ্ছ, এটাকে আমরা নেগলেক্ট করতে পারি, কারণ দুটো এররের মাল্টিপ্লিকেশন, এটা প্রোডাক্ট, এরর অ্যাকচুয়ালি খুবই ক্ষুদ্র হয়, তো সেই ক্ষুদ্র দুটো সংখ্যাকে গুণ করলে কিন্তু ক্ষুদ্রতর হয়, আরো ছোট হয়ে যাবে। সো এটাকে এটার সাথে অ্যাড করি বা না করি, বা সাবট্রাক্ট করি বা না করি, কিছু যায় আসে না, ওটা আমরা বাদ দিতে পারি। তাহলে এটা আলটিমেটলি এটা থাকলো। এবার আমরা কি করব, বোথ সাইডে না x দিয়ে ডিভাইড করে দিব। তাহলে এই পাশে কি আসবে? প্লাস মাইনাস a ডেল্টা b। এবার x এর জায়গায় এই সাইডে x না লিখে ab লিখি, কারণ x মানে ab। কাটো, এখান থেকে কাটা যাচ্ছে তোমার a a, এখান থেকে কাটা যাচ্ছে তোমার b b, তাহলে এখানে থাকছে প্লাস মাইনাস ডেল্টা b বাই, আচ্ছা এটা আগে লিখি, প্লাস মাইনাস ডেল্টা a বাই a প্লাস মাইনাস ডেল্টা b বাই b, এই পাশে আছে প্লাস মাইনাস ডেল্টা x বাই x। তাহলে দেখো এই ডেল্টা x বাই x বা এই ডেল্টা a বাই a বা ডেল্টা b বাই b কে আইডেন্টিফাই করতে পারছো, এরা কি? এরা কিন্তু আমরা জানি এরা হচ্ছে রিলেটিভ এরর। x এর রিলেটিভ এরর, a এর রিলেটিভ এরর, b এর রিলেটিভ এরর। ওকে, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে x এর রিলেটিভ এরর হচ্ছে এটা। এবার এটার ম্যাক্সিমাম ভ্যালু কত? ঠিক আগের মতো
therefore we may write ম্যাক্সিমাম ভ্যালু কত হবে ডেল্টা a বাই a প্লাস ডেল্টা b বাই b। তাহলে আমরা লিখতে পারি ম্যাক্সিমাম রিলেটিভ এরর of x will be delta a by a, that is relative error of a plus delta b by b, relative error of b। এই ক্ষেত্রে কিন্তু দেখো ওই আগের যে ফর্মুলাটা করলাম আমরা ওইখানে কি হচ্ছিল অ্যাবসলিউট এরর পাচ্ছিলাম, অ্যাবসলিউট এররটা অ্যাড হয় প্লাসের ক্ষেত্রেও মাইনাসের ক্ষেত্রেও, কিন্তু মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে কিন্তু অ্যাবসলিউট এরর অ্যাড হয় না, কি হয় রিলেটিভ এরর অ্যাড হয়, এবং সেটাই x এর রিলেটিভ এরর, এটা হচ্ছে ডেল্টা x বাই x। ওকে, গেল মাল্টিপ্লিকেশনেরটা গেল, প্রিন্সিপল নাম্বার 2। এবার আসি প্রিন্সিপল নাম্বার 3। প্রিন্সিপল নাম্বার 3 হচ্ছে যদি ডিভিশন থাকে, ধরো x ইকুয়াল টু a বাই b আছে, এবার কি হবে x প্লাস মাইনাস ডেল্টা x ইজ ইকুয়াল টু a প্লাস মাইনাস ডেল্টা a বাই b প্লাস মাইনাস ডেল্টা b। এবার এটাকে একটু কাজ করব, এখান থেকে x কমন নেব, তাহলে এখানে হবে 1 প্লাস মাইনাস ডেল্টা x বাই x, আর এখান থেকে a কমন নিলে হবে 1 প্লাস মাইনাস ডেল্টা a বাই a, আর এখান থেকে b কমন নিলে হবে 1 প্লাস মাইনাস ডেল্টা b বাই b। এবার দেখো a বাই b মানে x, তো এটা ক্যান্সেল হয়ে গেল, তাহলে এই পাশে থাকছে 1 প্লাস মাইনাস ডেল্টা x বাই x, এই পাশে থাকছে 1 প্লাস মাইনাস ডেল্টা a বাই a ইনটু 1 প্লাস মাইনাস ডেল্টা b বাই b হোল টু দি পাওয়ার মাইনাস 1। এই জায়গাটায় বুঝো, এটাকে উপরে নিয়ে গেছি। এবার এটা যা আছে তাই থাকলো, এটাকে আমরা স্প্লিট করব, এটাকে স্প্লিট করলে অসীম সংখ্যক পদ পাওয়া যাবে, তোমরা এটা পরে ম্যাথমেটিক্সে শিখবে। তো প্রথম যে দুটো পদ পাওয়া যাবে সেই দুটো পদ আমি লিখবো, সেটা হবে এটা 1 মাইনাস প্লাস ডেল্টা b বাই b। অ্যাকচুয়ালি এটার ফর্মুলাটা এরকম, 1 প্লাস x হোল টু দি পাওয়ার n যদি থাকে, তাহলে এটাকে বিস্তৃত করলে প্রথম দুটো পদ হয় 1 প্লাস nx। এবার x যদি, এবং এর পরবর্তী যে পদগুলো হবে তাতে x এর স্কয়ার কিউব পাওয়ার গ্র্যাজুয়ালি বাড়তে থাকে। x যদি ছোট হয় তাহলে ওই পদগুলো আরো ছোট হবে, সুতরাং সেগুলোকে আমরা বাদ দিতে পারি। সুতরাং প্রথম দুটো পদ আমরা লিখব। তাহলে এটা দেখো, এটা যদি 1 প্লাস ডেল্টা b বাই b মাইনাস 1 হয়, তাহলে এটা হয়ে যাবে 1 মাইনাস ডেল্টা b বাই b, আর যদি 1 মাইনাস ডেল্টা b বাই b হোল টু দি পাওয়ার মাইনাস 1 হয়, তাহলে হয়ে যাবে 1 প্লাস ডেল্টা b বাই b। nx, n হচ্ছে মাইনাস 1, তো সেই হিসাবে করো, বোঝা গেল? ওকে, এবার এই দুটাকে আমরা মাল্টিপ্লাই করব। তো এই দুটাকে যদি আমরা মাল্টিপ্লাই করি, দেখো কি হয়, 1 মাইনাস প্লাস ডেল্টা b বাই b, তারপর প্লাস মাইনাস ডেল্টা a বাই a, আবার প্লাস মাইনাস ডেল্টা a ডেল্টা b বাই ab। এবার আবার সেই একই কথা, এটা খুব ক্ষুদ্র এই সংখ্যাটা, তো এটাকে আমরা বাদ দিতে পারি, এই 1 ক্যান্সেল করে দাও, তাহলে থাকলো এই পাশে প্লাস মাইনাস ডেল্টা x বাই x ইকুয়াল টু প্লাস মাইনাস, সাজিয়ে লিখি, ডেল্টা a বাই a প্লাস মাইনাস ডেল্টা b বাই b। ওকে, আবার সেই একই রেজাল্ট আসবে। therefore maximum relative error of x, maximum relative error of x কত লিখবে, ইকুয়াল টু ডেল্টা a বাই a প্লাস ডেল্টা b বাই b। এই হচ্ছে আমার, যদি ডিভাইড থাকে ফর্মুলাতে তাহলে আমাদের এই রেজাল্টটা আসবে। এটা একদম মাল্টিপ্লিকেশনে যা রেজাল্ট আসছিল তাই। তাহলে প্লাস মাইনাসে একই রকম ভাবে এরর কম্বাইন হয়, আর যদি মাল্টিপ্লিকেশন বা ডিভিশন থাকে সেই ক্ষেত্রেও কিন্তু একই রকম ভাবে এরর কম্বাইন্ড হয়। এক্ষেত্রেও এই রিলেটিভ এরর অফ x ইকুয়াল টু রিলেটিভ এরর অফ a প্লাস রিলেটিভ এরর অফ b। ক্লিয়ার? এবার চলে যাই প্রিন্সিপল নাম্বার 4 এ। প্রিন্সিপল নাম্বার 4 হচ্ছে, যদি এরকম থাকে, ধরো x ইকুয়াল টু a টু দি পাওয়ার n,
এবার কিভাবে এরার কম্বাইন্ড হবে বা এরারের কি এফেক্ট x এর উপরে পড়বে, তো লিখি x প্লাস মাইনাস ডেল্টা x ইকুয়াল টু a প্লাস মাইনাস ডেল্টা a হোল টু দি পাওয়ার n, ঠিক কি না? ইকুয়াল টু, আচ্ছা x এখানে কমন নাও, তাহলে এটা হবে 1 প্লাস মাইনাস ডেল্টা x বাই x, এখানে a কমন নাও, কমন নিয়ে ব্র্যাকেটের বাইরে নিয়ে আসো, তাহলে a টু দি পাওয়ার n 1 প্লাস মাইনাস ডেল্টা a বাই a হোল টু দি পাওয়ার n, এটাও x x x ক্যান্সেল করো, তাহলে 1 প্লাস মাইনাস ডেল্টা x বাই x ইজ ইকুয়াল টু কি হবে, এটা 1 প্লাস মাইনাস n ইনটু ডেল্টা a বাই a। এই যে আগে একটু আগে যে ফর্মুলাটার কথা বললাম, যে প্রিন্সিপালটা আমরা ইউজ করলাম 1 প্লাস x হোল টু দি পাওয়ার n হলে প্রথম দুটো পদ এটা হয়, পরের গুলো ক্ষুদ্র আমরা উপেক্ষা করব, 1 1 ক্যান্সেল করো, সো উই গেট ডেল্টা x বাই x ইজ ইকুয়াল টু n ইনটু ডেল্টা a বাই a। তাহলে এই ক্ষেত্রে কি পাচ্ছি, এই ক্ষেত্রেও পাচ্ছি যে রিলেটিভ এরর, সরি প্লাস মাইনাস থাকবে একটা, প্লাস মাইনাস n ইনটু ডেল্টা a বাই a। তো আমরা কি পাচ্ছি যে x এর রিলেটিভ এরর হচ্ছে a এর রিলেটিভ এররের n গুণ। এটা খুব ইন্টারেস্টিং রেজাল্ট এবং খুব লক্ষণীয় এটা, যে যদি কোনো কোয়ান্টিটির উপরে পাওয়ার থাকে তাহলে তার এফেক্ট কি ফর্মুলাতে, তার রিলেটিভ এরর n গুণ হয়ে যায়, তার রিলেটিভ এরর এটা তার n গুণ ফর্মুলাতে কন্ট্রিবিউট করলো, ফর্মুলাতে মানে ফাইনাল এররে কন্ট্রিবিউট করলো, বোঝা গেল? তো এই বিষয়টা আমি আরেকটু বলবো, যখন একটা এক্সাম্পল নিয়ে আমি বলতে চাই, একটু পরে বলবো বিষয়টা, বোঝা যাচ্ছে কি যে আমরা যদি x ইকুয়াল টু a টু দি পাওয়ার n থাকে তাহলে a এর রিলেটিভ এরর যা হবে তার n গুণ ফাইনাল এররে কন্ট্রিবিউট করবে, ফাইনাল টোটাল এরর যা হবে x এর, তাতে এটার কন্ট্রিবিউশন হবে হচ্ছে এর রিলেটিভ এররের n গুণ, which is very important। তার মানে তুমি বুঝতে পারছো যে কোনো একটা ফর্মুলায় যার পাওয়ার যত বেশি থাকবে সেই কোয়ান্টিটিটা, যে কোয়ান্টিটির উপরে পাওয়ার বেশি থাকবে সেই কোয়ান্টিটিটার কিন্তু এররের ক্ষেত্রে কন্ট্রিবিউশন সবচেয়ে বেশি হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি হবে, যদি আমরা সেই কোয়ান্টিটিটা মেজার করার সময় এক্সট্রা কেয়ারফুল না হই। যেমন এই ফর্মুলাটা দেখো, এই ফর্মুলাতে r এবং l এর কন্ট্রিবিউশন কি একই রকম হবে v এর এররের ক্ষেত্রে? v এর এরর যখন আমরা বের করব অবভিয়াসলি r এর কন্ট্রিবিউশন বেশি হবে, সুতরাং r মেজার করার সময় কিন্তু আমাদের একটু এক্সট্রা কেয়ারফুল থাকতে হবে, তা না হলে কি হবে, তা না হলে এরর বেশি হয়ে যাবে। ওকে ওকে, এবার আসি আমাদের লাস্ট প্রিন্সিপল যেটা, সেটা হচ্ছে যদি এরকম থাকে, সাপোজ কত নাম্বার হবে এটা, 5, x ইকুয়াল টু a টু দি পাওয়ার m b টু দি পাওয়ার n। এবার আমরা কি করে করব, তো চলো এটাকে একটা কাজ করি, এটাকে আমরা বোথ সাইডে লগ নিয়ে নিই, তাহলে ln x will be m ln a minus n ln b। ln মানে হচ্ছে log বেস e, এই যে এটা log বেস e কে আমরা ln লিখি সংক্ষেপে, log লিখলেও ক্ষতি নেই, log এর নিয়ম এটা ক্লাস 9 এ শিখেছো, জানো কি হয়, সাবট্রাকশন থাকলে ডিভাইড থাকলে সাবট্রাক্ট হয়ে যায়, পাওয়ার সামনে চলে আসে, তো তোমরা জানো আশা করি। এবার আমরা এই বোথ সাইডে ডিফারেন্সিয়েট করব, এই জায়গাটা তোমাদের একটু প্রবলেম হতে পারে, ডিফারেন্সিয়েশন তোমরা এখনো হয়তো শেখোনি, আমি একটা ক্লাস ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশনের উপরে একটা ছোট্ট ক্লাস করব ভাবছি, যেটা তোমাদের 11 12 এর ফিজিক্স বুঝতে গেলে দরকার হবে, 12 এ তো তোমরা শিখেই যাবে ক্যালকুলাস, কিন্তু এখন যেটুকু দরকার তার জন্য আমি একটা ক্লাস করব। আপাতত এটা দেখে নাও, তোমরা এন্ড রেজাল্টের দিকে তাকিয়ে থাকো যে এন্ড রেজাল্টটা কি আসে। ওকে, মাঝখানে হয়তো বুঝতে একটু অসুবিধা হতেও পারে। আমরা ডিফারেন্সিয়েট করলে এটা পাবো, এখানে যেটা পাবো সেটা হচ্ছে dx by x ইকুয়াল টু, এখানে পাবো m ইনটু dA by a মাইনাস এখানে পাবো n ইনটু dB by b। এটাকেই যখন আমরা ডেল্টা ফর্মে লিখবো তখন এটাকে আমরা লিখতে পারবো এরকম, কারণ ডেল্টা দুই সাইনের হয়, delta x by x will be m into plus minus m into delta a by a
এটাও হবে প্লাস মাইনাস n ইন্টু ডেল্টা বি বাই বি। সো আমরা কি রেজাল্ট পাচ্ছি, দেয়ারফর ম্যাক্সিমাম রিলেটিভ এরর অফ এক্স কত হবে, ইকুয়াল টু m ইন্টু রিলেটিভ এরর অফ a প্লাস n ইন্টু রিলেটিভ এরর অফ b। তো এই জায়গায় একটা লক্ষণীয় বিষয় দেখো, b টু দি পাওয়ার n কিন্তু নিচে ছিল, ফর দ্যাট ম্যাটার তুমি যদি এইভাবে চিন্তা করো b এর পাওয়ার কিন্তু মাইনাস ছিল, কিন্তু এরর ক্যালকুলেশনের ক্ষেত্রে কিন্তু মাইনাস হবে না, প্লাসই হবে। তো সামগ্রিকভাবে একটা কথা মনে রাখবে যে এরর ক্যালকুলেশনের ক্ষেত্রে ফর্মুলাতে যা খুশি থাক, প্লাস থাক, মাইনাস থাক, ডিভাইড থাক, মাল্টিপ্লিকেশন থাক, পাওয়ার উপরে থাক, নিচে থাক, ফ্র্যাকশন থাক, প্লাস থাক, মাইনাস থাক, পাওয়ার, এরর ক্যালকুলেশনে মাইনাস সাইন কোথাও আসবে না, এরর সব সময় প্লাস হয়। সেই অ্যাবসলিউট এরর হোক বা রিলেটিভ এরর হোক, সব সময় এরর কিন্তু প্লাস হয়। ওকে, এই কথাটা যাতে মাথায় থাকে। ওকে, এবার আমরা প্রিন্সিপল গুলো শিখে গেলাম যে এরর কি করে কম্বাইন্ড হয়। এবার একটা এক্সাম্পল দিয়ে আমি দেখাই যে কি করে আমরা ফাইনাল এরর ক্যালকুলেট করি। তো দেখো, আচ্ছা একটা এক্সাম্পল দিচ্ছি। সাপোজ x এরকম আছে a স্কয়ার b কিউব বাই রুট c। সাপোজ এটা একটা ফর্মুলা। এবার এই ফর্মুলাতে a b এবং c তোমরা মেজার করেছো, মেজার করে পাওয়া গেছে a তে এরর হয়েছে মনে করো 1%, b তেও মনে করো 2%, আর c তে মনে করো 2% এরর হয়েছে। তাহলে ফাইনালি x এর পার্সেন্টেজ এরর কত? তো আমরা দেখো এটাকে কি করে করব। আমরা প্রথমে লিখব ডেল্টা x বাই x ইজ ইকুয়াল টু, আমরা যে প্রিন্সিপল গুলো শিখলাম সেগুলো এখানে অ্যাপ্লাই করো। দেখো a স্কয়ার আছে, তাহলে এটা হবে 2 ইনটু ডেল্টা a বাই a, তার সাথে এটা মাল্টিপ্লাই আছে, তাহলে প্লাস 3 ইনটু ডেল্টা b বাই b, ডিভাইড আছে, ডিভাইড থাকলেও কোনো অসুবিধা নেই, প্লাসই হয়। এটার পাওয়ার কত আছে, হাফ, তাহলে হাফ ইনটু ডেল্টা সি বাই সি। ওকে, তো রিলেটিভ এরর এইভাবে আমরা বের করতে পারি। এবার রিলেটিভ থেকে পার্সেন্টেজ করতে কোনো ব্যাপারই না, শুধু সবাইকে 100 দিয়ে মাল্টিপ্লাই করে দিলেই হয়ে গেল। তাহলে আমরা x এর যদি পার্সেন্টেজ এরর জানতে চাই আমার কাছে, তাহলে এটাকে 100 দিয়ে মাল্টিপ্লাই করো, দিস ইজ দ্য পার্সেন্টেজ এরর অফ x। এবার সবাইকে তাহলে 100 দিয়ে মাল্টিপ্লাই করো, তাহলে 2 ইনটু ডেল্টা a বাই a ইনটু 100% প্লাস 3 ইনটু ডেল্টা b বাই b ইনটু 100% প্লাস হাফ ইনটু ডেল্টা c বাই c ইনটু 100%। এই এবার এদের ভ্যালুগুলো তোমাকে দেওয়া আছে, এটা হচ্ছে a এর শতকরা ত্রুটি, এটা b এর শতকরা ত্রুটি, এটা c এর, এই যে দেওয়া আছে। তাহলে 2 ইনটু 1%, এটা মানে 1%, 3 ইনটু 2% প্লাস হাফ ইনটু এটাও 2%, সো ইট বিকামস 2%, 6% আর 1%, isn't it? 2 2 কাটা, 6 আর 1 7, 7 2 9%. So this is the final error of x, 9%. ওকে, এখানে a এর কন্ট্রিবিউশন কত? a এর কন্ট্রিবিউশন 2%, b এর কন্ট্রিবিউশন 6% আর c এর কন্ট্রিবিউশন হচ্ছে 1%। এই হচ্ছে, এইভাবে আমরা ক্যালকুলেশন করি, বোঝা গেল? ওকে, আচ্ছা এবার এটা তো হয়ে গেল। এবার যেটা বলছিলাম, ওই যে প্রবলেমটা আমাদের ছিল শুরু থেকে এখানে আছে প্রবলেমটা, এই প্রবলেমটা কি করে সলভ করব। তো চলো এখন ভেরি ইজি, আমরা বের করব ডেল্টা ভি বাই ভি ইজ ইকুয়াল টু, দেখো পাই একটা কনস্ট্যান্ট, এররে কিন্তু এর কোনো কন্ট্রিবিউশন থাকবে না, এটাই স্বাভাবিক। সো এটাকে যদি আমরা বাদ দেই, সো ইট উইল বি 2 ইনটু ডেল্টা আর বাই আর প্লাস ডেল্টা এল বাই এল। এবার এটাকে পার্সেন্টেজে কনভার্ট করলে ডেল্টা ভি বাই ভি ইন্টু 100% ইকুয়াল টু 2 ইন্টু ডেল্টা আর বাই আর ইন্টু 100% প্লাস ডেল্টা এল বাই এল ইন্টু 100%। এবার এই দুটোর ভ্যালু কিন্তু তোমাকে দেওয়া আছে, এই দুটোর ভ্যালু কত? এটা হচ্ছে 2 ইন্টু 2% আর এটা হচ্ছে 1%, তাহলে টোটাল কত হলো 5%। So this is the final error
ইন ভি। ভলিউম মেজারমেন্টে এরর কিন্তু তোমার 5%। যদি ব্যাসার্ধ পরিমাপে 2% এবং দৈর্ঘ্য পরিমাপে 1% ত্রুটি হয়, তাহলে কোনো সিলিন্ডারের আয়তন পরিমাপে ত্রুটির পরিমাণ হবে 5%। ওকে, তো এই টাইপের প্রচুর প্রবলেম আছে, তোমরা করবে বই থেকে, না পারলে মানে অসুবিধা হলে আমাকে জানাবে, আমি প্রবলেম নিয়ে আরেকটা সেপারেট ভিডিও করব। ওকে, এটাতে করলে এটা 2 ঘন্টার হয়ে যাবে, তো প্রবলেম নিয়ে আলাদা একটা ভিডিও করব। তোমরা আমাকে প্রবলেম করে বিভিন্ন বই থেকে যেখান থেকে পারো প্রবলেম করো, করে আমাকে জানাও যে কোনগুলো হচ্ছে না। এছাড়া আমি কিছু সিলেক্টেড প্রবলেম নেব, সবগুলো নিয়ে একটা ভিডিও আমার করার প্ল্যান আছে। ওকে, সো দ্যাটস অল ফর টুডে।